নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চানরাইজ চ্যানেল। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে সবাইকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। সবার নতুন বছর যেন ভীষণ ভীষণ ভালো করে কাটে। হ্যাঁ, আমার সাথে যেরকম আপনাদের আড্ডা দিয়ে গল্প করে ঘুরে বেরিয়ে কাটছে, সেটা যেন নতুন বছরে আরও সুন্দর হয়ে উঠুক এই সম্পর্কটা, সেটাই চাইবো। এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমরা যাচ্ছি হচ্ছে আনন্দ মন্দিরের উদ্দেশ্যে। আজকে আনন্দ মন্দিরে সকালবেলা সত্যনারায়ণ পুজো হয়েছে। ঠাকুরমশাই আমাদের বলেছিলেন যে সকালবেলা আসতে, কিন্তু সৌরভের অফিস এই সমস্ত জন্য তো যাওয়া হয়নি। এখন আমরা যাব, একটু ঠাকুরের কাছে দর্শন করব, আপনাদের সবার জন্য প্রার্থনা করব সবার যেন নতুন বছর ভীষণ ভালোভাবে কাটে, সুস্থভাবে আনন্দে ভরে উঠুক সবার বাড়িতে, এটিই চাইবো। আর আপনাদের নতুন বছর কেমন কাটলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন ভিউয়ার্স, আর আমার সাথে থাকবেন। তাহলে আমি এখন বেরোই, বাকি কথা বরং আবার পরে হচ্ছে। পৌঁছে গেলাম আনন্দ মন্দিরে। মাত্র 8 মিনিটের রাস্তা আমার বাড়ি থেকে। এখন সন্ধ্যে 7:30 বাজে, আর ওদিকে ঠাকুরের আরতি শুরু হয়ে গেছে। আর আজকে এখানে ভিডিও করতে দিচ্ছিল বলে আপনাদের সকলের জন্য রইল ঠাকুরের আরতির সময়ের কিছু অংশ। কতদিন বাদ এই ঢাকের আওয়াজ শুনলাম জানেন, আর এত সুন্দর বাজাচ্ছিল ঢাকটা যতক্ষণ আরতি হচ্ছিল। সৌরভেরই এক অফিসের সিনিয়র তিনি বাজাচ্ছিলেন। কি অপূর্ব লাগছিল বছরের প্রথম দিনটা, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা পুজো দেখতে। এখানে ঢুকে একবারের জন্য মনে হচ্ছিল না যে আমি কলকাতার বাইরে আছি। এত এত আপন করে নিয়েছিল এখানে সমস্ত মানুষজন। এখানকার ঠাকুরমশাইয়ের ব্যাপারে আর নতুন করে কি বলবো, আপনাদের বারবার আমি বলি, ওনার জন্যই এখানে এসেছি। উনি এতবার ধরে আমাদের বলেছিলেন। এটা প্রথমবার আমার এখানে আসা, এত ভালো লেগেছে যে প্রত্যেকবার এখানে আমরা আসবো। আমেরিকায় বসে সিন্নি খাবো কখনো ভাবিনি। ভালো খেতে। সেই নীল ষষ্ঠী থেকে জানেন তো মনটা খুব ভোগ ভোগ করছিল যে ভোগ খাবো, একটু ঠাকুরের ভোগ খাবো। আর যথারীতি হাতে আজকে পেয়ে গেলাম ঠাকুরের ভোগ, মনটাও শান্তি হলো। আর সত্যি ঠাকুরের ইচ্ছা না থাকলে এত সুন্দর ভোগ আমরা পেতামই না। কেমন খেতে ভোগটা? ভালো লাগছে, টেস্টি। খাও খাও, ওরম করে খাও না, যেন ছড়িয়ে না পড়ে। তোরটা ফ্রিজ হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, এত ঠান্ডা না? একটু এগিয়ে বস বাবু, একটু এগিয়ে বস। ঠান্ডা তো এখনো রয়েছে, যা ঠান্ডা রয়েছে সব কিছু সাজগোজ করে সেই একটা জ্যাকেট পরতেই হয়। কিন্তু তাও কিছু ছবি আমরা তুললাম জ্যাকেট ছেড়ে। আপনাদের জন্য রইল সেই সমস্ত মুহূর্তের কিছু অংশ। আজকে নববর্ষের পরের দিন। আজকে ভাবলাম লাঞ্চে একটু মাটন বানানো যাক। আমাদের এখানে মাটনের ভীষণ ভীষণ দাম।
আমরা তাই জন্য বসে থাকি যে কেউ যদি দূরের কোনো ফার্মে যায় সেখান থেকে আমাদের যদি মাটন এনে দেয়, বা আমরা গ্রুপে সবাই মিলে টাকা তুলে কোনো দূরের ফার্ম থেকে মাটন আনি। তবে এবারে আর ফার্মে যেতে হয়নি। এবারে আমাদের এখানে এডিসন বলে একটি জায়গা আছে, সেখান থেকেই অনেক ভালো মাটন আমরা পেয়েছি। যেহেতু ঈদ আর নববর্ষ একেবারে পাশাপাশিই বলতে পারেন ছিল, তাই জন্য ওরা ডিসকাউন্ট দিচ্ছিল। আর সেই উদ্দেশ্যেই আমরা অনেকটা মাটন একেবারে কিনে নিয়েছি সবাই মিলে। তাই ভাগ করে করে সবার বাড়িতে কিছু কিছু মাটন নিয়ে যাওয়া হয়েছে। আর আমার বাড়ির জন্য রয়েছে এই ট্রেটা, আমি আলাদা আলাদা করে গুছিয়ে রেখে দিচ্ছি যে বেশ ভালো করে আজকে মাটন বানাবো। আর এই মাসটা ভালো করে মাটনটা কিন্তু খাওয়া যাবে রোববার করে। এখানে রেড মিট একেবারে খাই না বললেই চলে, কিন্তু যখন আনা হয় তখন বেশি করেই আনা হয়, তাই জন্য রেখে দেওয়া হয় একটু একটু করে কিছুদিন বাদ বাদ একটু রোববারের মাংসর ঝোল। আহা কি ভালো লাগে বলুন তো, রোববার দিনকে বেশ আলু দিয়ে পেঁপে দিয়ে মাংসের ঝোল। আজকে আমি সেটা বানানোরই চেষ্টা করছি। প্রথমে আদা পেঁয়াজ রসুন, তারপর ধনে জিরে গুঁড়ো, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে, মানে মোটামুটি ড্রাই মশলা আর সাথে নুন আর অল্প তেল দিয়ে মাংসটিকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লাল গুঁড়ো দিলাম, কারণ সৌরভের মতে যে মাংসে বেশ লাল রঙের রং না হলে খেতে ভালো লাগে না, তাই জন্য ভালো করে দিলাম, দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এইবারে শুরু হলো আমার পেঁয়াজ কাটা। পেঁয়াজ কেটে সরু সরু করে রাখছি। আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংস বানাতে বেশি ভালোবাসি, তাই জন্য পেঁয়াজটাকে ভেজে সেটা রেখে দেবো, তারপর সেটা বেটে পরে অ্যাড করব। আর একটু আলু আর পেঁপে কেটে নিলাম, মাংসে এবারে একটু আলু দিয়ে বানাবো। আলু তো ছেড়েই দিন, খাওয়া খুবই কম হয়, কিন্তু আজকে মনে হলো একেবারে বাঙালি স্টাইলে যেরকম আলু পেঁপে দিয়ে বানাই সেরকম বানাবো, তাই আলু কেটে রেখে দিলাম। এইবার আস্তে আস্তে সব কিছু ভাজার পালা। গোটা গরম মশলাটা কিছুক্ষণ শুকনো খোলায় এইভাবে রোস্ট করে নিলাম। এতে কি হয়, তারপর গুঁড়ো করলে খুব সুন্দর গোটা গরম মশলার গন্ধ বেরোয়। এরপর আলু আর পেঁপেটা আগে ভেজে নিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তাটা ভাজলাম।
তারপরে ওই তেলের মধ্যে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে তারপরে আমি অ্যাড করে দিলাম মাংসটা। আমি খুব বেশি মাংস কষতে পছন্দ করি না, আর খুব বেশি তেলেও মাংস রান্না করি না। অল্প মশলা আর অল্প তেল দিয়েই আমি এভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংস রান্না করি। হ্যাঁ, আমার মাংস রান্না করতে অনেক সময় লাগে, কিন্তু কি হয় জানেন তো, স্লো কুক হয়, মশলাটাও ঠিক পরিমাণে ঢোকে আর একদম নরম তুলতুলে মাংস হয়। এখানে পেঁয়াজ বেরেস্তা তার সাথে টক দই মিশিয়ে একটা পেস্ট তৈরি করে আমি দিয়ে দিলাম। টমেটোটা এক্ষুনি দেব না, আমি দেখেছি যে টমেটোটা যদি কিছুক্ষণ পরে দেয়া হয় তাহলে মাংস আরও ভালো করে গলে যায়। আমি এখানে জিরা রাইস বানাবো বলে মাখনটা গলিয়ে নিচ্ছি একটা পাত্রে। এর মধ্যে জিরা ফোড়ন আর তেজপাতা দিয়ে একেবারেই ভাতটা বসিয়ে দেবো। আজকের মেনুতে জিরা রাইস আর মাটন। আমার মাটন কষা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার একটু গরম জল অ্যাড করে আলু পেঁপে সব কিছু আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর একটু ঢাকা দেওয়ার আগে একটু ধনেপাতা কুচি আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর ওদিকে জিরা রাইসও হচ্ছে। এই হলো আজকের মেনু। খুব বেশি খাবার নয়, একদম সিম্পল খাবার। আসলে এতদিন বাদে মাটনটা খাবো তো, সেটাই আমাদের কাছে অনেক। তাহলে আজকে চললাম, আবার দেখা হবে আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।